কাশ্মীর পৃথিবীর স্বর্গ নামে পরিচিত। আর আপামর বাঙালির প্রত্যেকের মনে একটা সুপ্ত বাসনা লেগেই থাকে এই কাশ্মীর উপভোগ করা। কিন্তু সেই সঙ্গে আমাদের একটা সবারই স্ক্যামের ভয় থাকে, তাই নিজেরা যাওয়ার সাহস পায় না, ট্যুর অপারেটরদের সঙ্গে নিয়ে যায়। তাতে খরচও বাড়ে, আবার একঘেয়ে সেই 2.5 দিনের ট্রেন জার্নি যাত্রা শুরুতেই আমাদের কাহিল করে দেয়। তাই আমি একটা প্রপার প্ল্যান করে আমার ফ্যামিলিদের সঙ্গে নিয়ে গিয়েছিলাম এই কাশ্মীর। তো কিভাবে ঘুরলাম এটা টোটালটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, যদি আপনাদের পছন্দ হয় তো নিজেরাও খুব কম খরচে প্ল্যান করে আপনাদের শখ পূরণ করে নিতে পারেন। তাহলে চলুন আমরা শুরু করি। আমরা ঠিক করেছি যে কাশ্মীর ডাইরেক্ট যাব না, আমরা দিল্লি হয়ে যাব। তো রাজধানী চড়াটাও হবে, আবার রাজধানী করে গিয়ে সকালবেলা আইআরসিটিসি রুম বুক করে সেখানে একটু ফ্রেশ হয়ে একটু ঘুরে সন্ধ্যাবেলা ট্রেনে করে আবার আরামে যাব। তাই আমরা আগের থেকে বুক করে নিয়েছি ট্রেনের টিকিট। তো হাওড়ার স্টেশনে আমরা গেছি। তো সেখান থেকে আমরা রাজধানীর সময় অনুযায়ী আমরা ট্রেন ধরে রাজধানীর ট্রেনে আমরা বেরিয়ে যাচ্ছি। তো রাজধানীর ট্রেনের টিকিট আপনারা একটু অ্যাডভান্স কেটে নেবেন, কারণ ডাইনামিক ফ্লেক্সি ফেয়ার অনেক খরচা সাপেক্ষ। তো একটু তাড়াতাড়ি কাটলে আপনাদের অনেক পয়সা সেভ হবে। চেষ্টা করবেন প্রথম দিকেই যাতে কাটা যায়। আর আইআরসিটিসি যে বুকিং সেটা আপনারা টিকিট কাটার পরেই করে নেবেন, কারণ রাজধানী দিল্লিতে আইআরসিটিসির প্রচুর ডিমান্ড, পাওয়া যায় না। তো আমরা প্রায় দিল্লি পৌঁছে যাচ্ছি। এই ট্রেনটা দিল্লি 14 নম্বর প্ল্যাটফর্মে ঢোকে। আর দিল্লি আইআরসিটিসি দুদিকে থাকে, একটা 1 থেকে 10-11 নম্বরে পাহাড়গঞ্জের দিকে, আর বাকিটা আজমির গেটের দিকে। তো যে কোনো এক থেকে আপনি কেটে নেবেন। তো দিল্লি স্টেশনে নেমে আইআরসিটিসির উপরে ওভারহেড ব্রিজ আছে, সেই ব্রিজ দিয়ে গিয়ে আইআরসিটিসি রুমে আপনারা পৌঁছাবেন। গিয়ে ফ্রেশ হয়ে আপনারা প্ল্যান করে নেবেন। তো চলুন, আমরা এই দিল্লিতে আমরা পৌঁছে গেছি। এই আইআরসিটিসির রুম, আমরা পাহাড়গঞ্জের দিকেই ছিলাম। তো এইভাবে উঠতে হবে, সামনে রিসেপশন আছে, এখানে আপনাদের স্লিপ সঙ্গে করে নিয়ে আসবেন, দেখিয়ে আপনারা রুমে চলে যাবেন। আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি, যতটা সম্ভব তাড়াতাড়ি আমরা চেষ্টা করব, কারণ আমাদের দিল্লি তাহলে ঘুরতে সুবিধা হবে। তো আমরা রুমে ঢুকছি, চেষ্টা করছি সবাইকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাওয়ার। মোটামুটি ঘর ঠিকই আছে, খুব কম খরচে সামান্য রিফ্রেশমেন্টের জন্য ঠিকই। আপনারা এটা ট্রাই করতে পারেন, তবে অবশ্যই খুব কুইক করবেন, নাহলে পাবেন না। এই দিল্লি থেকে নামলেই আছে ট্যাক্সি স্ট্যান্ড। এই হচ্ছে দেখুন, দিল্লির বাইরে বেরোবেন, পাহাড়গঞ্জের সাইডটা আমরা ছিলাম। তো এখান থেকে বেরিয়েই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে আমরা বার্গেনিং করে একটা ট্যাক্সি হায়ার করেছি আমাদের স্পটগুলো ঘোরার জন্য। তো আমরা যে স্পট ঘুরবো, প্রথমেই হচ্ছে এই ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট হচ্ছে নতুন দিল্লির রাজপথের পূর্ব দিকে প্যারিস আর্কেড ট্রায়াসের আদলে 1931 সালে এটা নির্মিত করা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে নিহত ব্রিটিশ সৈন্যদের সম্মান জানাতে, ব্রিটিশ ভারতীয় সৈন্যরা যারা মারা গেছিলেন তাদের সম্মান জানাতেই এই সৌধটি নির্মাণ করা হয়েছিল। তো আমাদের যেহেতু অগত্যা সময় নেই, তাই আমরা তাড়াতাড়ি এটাকে দেখেই বেরিয়ে এসেছি। তবে আপনারা যদি থাকেন তো রাত্রিবেলা এর অসাধারণ রূপ দেখতে পাবেন, এবং এর সামনে একটা জ্বলন্ত শিখা সবসময় চলে। তো আমরা এখান থেকে তাড়াতাড়ি দেখে আমরা পরের ডেস্টিনেশন আমরা চলে এসেছি রাজঘাট। রাজঘাট এটা একটা পুরনো দিল্লি শাহজাহানাবাদের দরিয়াগঞ্জের পূর্বে যমুনা নদীর পশ্চিম তীরে প্রায় 245 একরের বেশি জায়গা নিয়ে একটা ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। প্রথম মহাত্মা গান্ধীকে এই স্মৃতিসৌধ উৎসর্গ করা হয়। তার দেহাবশেষ 31শে জানুয়ারি 1948 সালে দাহ করা হয়েছিল। এটি একটি কালো মর্মরের মঞ্চ দ্বারা গঠিত, এক প্রান্তে চিরন্তন শিখা
জ্বলে। মহান নেতা বা যারা সুপরিচিত ব্যক্তিত্ব এরকম মোট 18 জনকে এই স্মৃতিসৌধে দাহ করা হয়েছিল। তো এটা হচ্ছে সেই স্মৃতিসৌধের মাঝখানে আমরা ঢুকেছি। এটা সেই মহাত্মা গান্ধীর সেই স্মৃতিসৌধ, কালো পাথরে মোড়া, এবং সব সময় এখানে আগুন জ্বলন্ত জ্বলছে। এরপরে আমরা চলে এসেছি লালকেল্লা দেখা। এটি ভারতের দিল্লিতে অবস্থিত একটা ঐতিহাসিক মুঘল দুর্গ। 1639 সালের 12ই মে মুঘল সম্রাট শাহজাহান এই কেল্লার কাজ শুরু করেন এবং 1848-এ শেষ করেন। এটি লাল বেলে পাথরের ওপর মুঘল পারস্য ভারতীয় শিল্পকলায় জটিল খোদায়ে এটি আকর্ষণীয় করে তুলেছে। এই সামনে গেট আছে, গেট থেকে টিকিট কাটা যায়। আপনারা অনলাইনেও টিকিট কেটে নিতে পারবেন। অনলাইনে টিকিটের খরচা অনেক কম, 35 টাকা নেয়, আর এখানে গিয়ে কাটলে 50 টাকা নেবে। তো এর হচ্ছে সাধারণত দুটো দরজা আছে, একটা হচ্ছে দিল্লি গেট, একটা লাহোর গেট। লাহোর গেটটা হচ্ছে প্রধান দরজা। এই আমরা এখন লাহোর গেটের দিকে চলেছি। এই লাহোর গেট দিয়ে ঢুকলে প্রথম হচ্ছে মোটামুটি একটা লম্বা বাজার পথ পাওয়া যায়, যেটা হচ্ছে চট্টা চক। তো চলুন আমরা দেখছি। এই যে বেলে পাথরের ওপর অসাধারণ কারুকার্য, এটাই আকর্ষণীয়। তবে বেশ কিছুটা হাঁটতে হয়, অনেকটা হেঁটে আপনার লাহোর গেটে যেতে হয়। সো আপনার হাতে সময় নিয়ে আসবেন। এখানে ভালোভাবে ঘুরতে মোটামুটি ঘন্টা 3-4 তো সময় লাগবে। তো আমাদের যেহেতু হাতে সময় কম, তাই আমরা একটু কুইক আমরা চলে এসেছি, কারণ আমাদের রাত্রে ট্রেন ধরতে হবে, মা শক্তি এক্সপ্রেস। এই ট্রেনে করে আমরা উদমপুরে যাব, সেখান থেকে শ্রীনগরে। তো এই হচ্ছে গেটের সামনেরটা, যেখানে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী 15ই আগস্টে ফ্ল্যাগ হোস্টিং করেন। এই হচ্ছে লাহোর গেট। লাহোর গেটের প্রধান দরজা দিয়ে আমরা ঢুকবো এবার। সত্যি কি অসাধারণ কারুকাজ। এই সেই কামান। আচ্ছা, এটাই সেই চট্টা চক, মানে সামনে দিয়ে ঢুকলেই এবার পাবো আমরা। এই হচ্ছে সেই চট্টা চক। পথের দুধারে প্রচুর দোকানের স্টল দিয়ে সাজানো আছে, এখানে কেনাকাটি করতে পারেন। তবে দেখে আমরা এগিয়ে যাচ্ছি। এই চট্টা চক দিয়ে বেরোলেই আপনারা বাঁদিকে দেখতে পাবেন মিউজিয়াম। এই মিউজিয়ামে দেখতে গেলে কিন্তু আলাদা টিকিট কাটতে হয়। আপনারা যখন টিকিট কাটবেন মিউজিয়াম সহ না মিউজিয়াম ছাড়া, সেটা আমরা যেহেতু সময় ছিল না, আমরা মিউজিয়ামের টিকিট কাটিনি, আমরা সোজা চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দেওয়ানি আম। এই দেওয়ানি আমে হচ্ছে ঝড়কা সিংহাসনে বসে সম্রাট শাহজাহান জনসাধারণদের দেখা দিতেন এবং তাদের অভিযোগ শুনতেন এবং তার প্রতিকার তিনি করতেন। এবার আমরা এগিয়ে চলেছি দেওয়ানি খাসের দিকে। এই সামনে যেটা দেখছেন বিল্ডিং, সেটা হচ্ছে দেওয়ানি খাস। এই দেওয়ানি খাস হচ্ছে শ্বেত পাথরে তৈরি। এখানে সভাসদ বা রাষ্ট্রীয় অতিথিদের অভ্যর্থনা জানাতে সম্রাট এই দেওয়ানি খাস তৈরি করেছিলেন। এই দেওয়ানি খাসের চারদিকে যে সুন্দর সুন্দর স্তৌধগুলো রয়েছে, যেখানে মহিলারা থাকতেন, জেনানা বা মহিলাদের বাসস্থান, তার মধ্যে একটা সবচেয়ে ছোটটা হচ্ছে মুমতাজ মহল আর রং মহল।
আর এই যে সামনে দেখছেন এই যে ঝর্ণার মতো এখানে জলধারা, এখানে ফোয়ারার মতো তৈরি করা হয়েছে, এটার নাম হচ্ছে নহরি বেহিস্তা। আর এই যে দূরে রয়েছে মতি মসজিদ, যেটা আওরঙ্গজেব তার ব্যক্তিগত মসজিদ হিসেবে তৈরি করেছিলেন। তো আমরা মোটামুটি লালকেল্লা দেখে ফিরেছি, কারণ আমাদের ট্রেন, আমরা তাড়াতাড়ি আমরা সন্ধ্যা পরে 7টার সময় আমাদের ট্রেনে উঠে পড়েছি। আমরা এসে লাগেজ নিয়ে তাড়াতাড়ি আমরা মা শক্তিতে ট্রেনে উঠে আমরা উধমপুরে এই যে নেমেছি। উধমপুরে আমরা ভোর 5টায় ট্রেন, এই 5টার ট্রেনে উঠে আমরা 5টায় নেমেছি। এখানে 2 মিনিটের হল্ট, একটু তাড়াতাড়ি নামতে হয়, অনেকটা উঁচু স্টেশনটা। কারণ এখান থেকে এখানে নামলে, উধমপুরে নামলে খুব তাড়াতাড়ি শ্রীনগর যাওয়া যায়, কারণ এখান থেকে ডিস্টেন্সটা কম। আমাদের এই শ্রীনগর এই উধমপুরের বাস স্ট্যান্ড, এইখানে আমাদের গাড়ি ফোন করেছি আসবে, আমরা সেই গাড়িতে উঠে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেবো। এটাই হচ্ছে আমাদের গাড়ি, আমাদের 16 সিটারের ট্রাভেলার আমরা বুক করেছিলাম। গাড়ি এসে গেছে, তো আমরা এবার এই গাড়িতে সবাই মালপত্র নিয়ে উঠে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি কাশ্মীরের দিকে, শ্রীনগর। আমাদের আজকের গন্তব্য শ্রীনগর। আমরা শ্রীনগরে গিয়ে থাকবো এবং ওখানকার সাইট সিন করবো। আমরা ভোরবেলা কেন নিয়েছি, কারণ আমরা ভোরবেলায় যদি যাই, আমরা 5টার সময় উঠেছি, 5:30টার মধ্যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। মোটামুটি আমরা 9টার মধ্যে পৌঁছে যাব আশা করছি। তো গিয়ে আমরা ফার্স্ট একটু ফ্রেশ হয়ে নেব, তারপর আমরা সেখান থেকে কাশ্মীরের লোকাল সাইট সিন করব। তো চলুন আমরা এগোই। এদিকে আমাদের ড্রাইভার, আমরা U1 ট্রাভেলস থেকে গাড়ি বুক করেছিলাম। এখানে আমরা ফার্স্ট ব্রেক নিই, এখন মোটামুটি 7টা বাজে। আমরা এখান থেকে হালকা ব্রেকফাস্ট করে আমরা এগিয়ে যাব। তো আমরা নেমেছি ব্রেকফাস্ট করতে। এই হচ্ছে প্রথম আমরা টানেলে গেলাম, শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। সত্যি টানেলগুলো করাতে কাশ্মীর অনেক কাছে হয়ে গেছে, এবং সবচেয়ে বড় কথা যে অবস্ট্রাকশনগুলো থাকে, বিশেষ করে বরফ জমে যাওয়া বা রাস্তার প্রবলেম বা ধস, সেখান থেকে কিন্তু অনেক মুক্তি পাওয়া গেছে এবং খুব তাড়াতাড়ি কুইক আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পেরেছি। তো কাশ্মীরে গিয়ে আমরা দেখছি প্রচুর টানেলে কাজ হচ্ছে। আগামী কয়েক বছর পর সত্যি কাশ্মীরটা যেন অনেক ইজি এবং অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারবো। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। এটা আর একটা টানেল আসছে, সেকেন্ড টানেল।
টানেল থেকে বেরোলেই একটা হঠাৎ একটা সৌন্দর্য, এটাও দারুণ লাগে। কি সুন্দর সৌন্দর্য, মনে হয় যেন স্কেচ করে কেউ রেখেছে, জল রঙের একটা স্কেচ করা মনে হচ্ছে যেন। চোখে না দেখলে সত্যি ভাষায় প্রকাশ করা যায় না এই সৌন্দর্য। সামনে দিয়ে নদী বয়ে গেছে, জম্মু ছেড়ে আমরা শ্রীনগরের দিকে এগোচ্ছি। এই যে এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে রামবান। এটা খুব ডেঞ্জারাস জায়গা, এটা প্রচুর ধসপ্রবণ জায়গা, প্রায় ধস নেমে আসে এখান থেকে। সেই জন্য সরকার থেকে আলাদাভাবে টানেল করে এই জায়গাটাকে কাজ করেছে। ওখানকার স্থানীয় ড্রাইভার আমাদের বললো, এই যে একটা লেন দেখতে পাচ্ছেন, এখানে ডবল লেন ছিল, একটা লেন ধস নেমে নিচে চলে গেছে, এখন ওই একটা লেন দিয়ে গাড়ি কোনো মতে যাতায়াত করে। তাই বিশেষ ব্যবস্থা স্বরূপ এই টানেলের কাজ চলছে। এটা সবচেয়ে বিপজ্জনক জায়গা এখানকার। দেখুন এই নিচে দেখা যাচ্ছে একটা লেন পুরো ধসে গেছে, আর নদীটা এখানে অনেকটাই নিচে। এখানে মাঝে মাঝেই ধস নেমে প্রচুর ক্ষয়ক্ষতি হয়, তাই এই নির্মাণ কাজ চলছে যাতে এই প্রবলেম আর না হয়। টানেলের কাজ মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে। এখান থেকে নদীটা দেখতে যেন মনে হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। কাশ্মীরের প্রাণ ভোমরা এই সেই নদী। যেতে যেতে একটা ফলস দেখতে পেলাম। আবার একটা টানেল। সত্যি এই টানেলগুলো আমাদের রাস্তাকে অনেক কমিয়ে দিয়েছে এবং স্মুথ করে দিয়েছে। আর এই টানেলের মধ্যে দিয়ে গাড়িগুলো প্রচণ্ড দ্রুত গতিতে যেতে পারে। আবার একটা টানেলের অনেক টানেল। আগে এই রাস্তাগুলি অনেক ঘুরে ঘুরে আসতে হতো, অনেক সময় লাগতো। এবং ইনফ্রাস্ট্রাকচার সত্যি প্রচুর আস্তে আস্তে উন্নত হচ্ছে কাশ্মীরে। দেখুন এই পাশ থেকে সব বিল্ডিং করে করে, মানে নিচ থেকে পিলার তুলে তুলে নতুন সেকেন্ড লেন তৈরি হচ্ছে। এই লেন হয়ে যাওয়া মানে ন্যাশনাল হাইওয়ে কাশ্মীরের সঙ্গে আমাদের ভারতবর্ষের অন্যান্য জায়গায় অনেক সহজ এবং সুন্দর হয়ে যাবে। আজ আমরা কাশ্মীরে পৌঁছে গেলাম, জম্মু ছেড়ে আমরা এন্ট্রি করে নিয়েছি কাশ্মীরে।
প্রকৃতি বলে দিচ্ছে যেন আমরা কাশ্মীরে চলে এসেছি। দেখুন, এই এপ্রিল মাসে আমরা গেছিলাম, এই সময় হলুদ সর্ষের ফুল চারদিকটা যেন হলুদ করে দিয়েছে প্রকৃতি, সবুজের সঙ্গে হলুদের মিশ্রণ। কি সুন্দর জায়গা, কত চওড়া রাস্তা। আচ্ছা, এখানে এটা হচ্ছে ব্যাটের ফ্যাক্টরি। এখানে সমস্ত ব্যাট, উইলো কাঠ দিয়ে সমস্ত ব্যাট তৈরি হয়। বড় বড় সমস্ত বিশ্বে সমস্ত জায়গায় এই ব্যাট যায়। ইন্ডিয়ার সবচেয়ে বড় বিগেস্ট জায়গা হচ্ছে ব্যাট ফ্যাক্টরি এখানে। প্রচুর সারি সারি ব্যাটের কারখানা। এটা হচ্ছে পাম্পোর অর্থাৎ কেশরের ক্ষেত। এখানে প্রচুর কেশর থাকে, এখন অতটা নেই, দুই একটা মাঝে মাঝে রয়েছে, তাই আমরা নামলাম না, কিন্তু একটা সময় এখানে প্রচুর কেশর তৈরি হয়। এটা পেহেলগামের কাছেই রয়েছে পাম্পর। আমরা কাশ্মীরে পৌঁছে গেছি, শ্রীনগর। এই হচ্ছে ডাল লেক। ডাল লেক, আমরা ডাল লেকে গিয়ে পৌঁছে গেছি। আমরা অ্যাকচুয়ালি হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে আমাদের প্রথম গন্তব্য ছিল এই শিকারা রাইড। কারণ আমরা যে সময় গেছি টিউলিপ বাগান প্রচুর এই সময়টা ভিড় ছিল, তাই আমাদের ড্রাইভার দাদা বললেন আপনারা প্রথমে ডাল লেক করে নিন, শিকারা রাইড করে নিন, ততক্ষণে ওখানে ফাঁকা হয়ে গেলে আপনারা টিউলিপটা দেখতে পাবেন। তাই আমরা প্রথম ডাল লেকে শিকারা রাইড করছি। আচ্ছা ঠিক আছে, ডাল লেকের শিকারা রাইডের একটা ব্যাপার বলে দিই। এখানে দু রকম স্ক্যাম আছে। একটা হচ্ছে শিকারা রাইডের ক্ষেত্রে প্রচুর বার্গেটিং করতে হয়। এখানে আপনারা সেইভাবে কথা বলে আপনারা উঠবেন এখানে, আর নয়তো ট্রাভেল মাই কাশ্মীর সাইটে গিয়ে আপনারা আগে থেকে বুক করে নিতে পারেন। সেখান থেকে বুক করে আপনারা গেলে অনেক কমের মধ্যে চড়তে পারবেন, এবং কোন কোন স্পটগুলো দেখতে হবে সেটা উল্লেখ করেই যাবেন। আর এখানে হচ্ছে হাউস বোটের একটা স্ক্যাম আছে। হাউস বোট যারা থাকবেন তারা ওরা ঠিক করে যে মানে হাউস বোটে প্রথমেই আপনারা শিকারা রাইড করে ওই পয়সাতেই আপনাকে হাউস বোটে ঢুকিয়ে দেবে। কিন্তু আপনারা যদি এমন হয় যে প্রথম অন্য কোথাও থাকলেন, ঘুরলেন, পরের দিন আপনারা হাউস বোটে, সো হাউস বোটে কিন্তু আপনাদের নিতে চাইবে না। হ্যাঁ, বলবে যে আপনারা শিকারা রাইড করেই আসুন, এক্সট্রা চার্জ ওরা দিতে চায় না। সেটা হাউস বোটের সঙ্গে বুক করলে তখন কথা বলে নেবেন, এই স্ক্যামটা যাতে না হয়। তো আমরা হাউস বোটে থাকিনি, আমরা এমনি রুম বুক করেছিলাম। তো শিকারা দেখুন, এই ডাল লেক হচ্ছে শঙ্করাচার্য পাহাড়ের পাদদেশে জাবারওয়ান পর্বত উপত্যকায় 316 বর্গ কিলোমিটার স্থান জুড়ে এই বিশাল জলাধার। এটা 5টা অববাহিকার সাথে পরিবহন সংযোগ প্রদান করে। একটা হচ্ছে নেহেরু পার্ক, নিশাদ অববাহিকা, নিগিন অববাহিকা, বারারি অববাহিকা আর হজরতবাগ, অনেকটা জুড়ে। এই মিনা বাজারের সাইটগুলো দেখুন, এখানে সমস্ত কেনা মানে বিক্রি হয়, তবে এখানে প্রচুর দাম। এখানে শুধু দেখবেন, কেনাকাটি অন্য জায়গা থেকে লালচক বা অন্য জায়গায় আপনি বার্গেটিং করে নেবেন। এখানে শুধু প্রকৃতির সৌন্দর্যটা উপলব্ধি করুন। আমরা তাই করেছিলাম। আমরা বার্গেটিং করে আমরা এক একটা বোটে 4 জন করে ছিলাম, তো আমরা 350 টাকায় 1 ঘন্টা বুক করেছিলাম। আপনারাও সেটা বার্গেটিং করে কোথায় কোথায় যাবেন, কোন স্পটগুলো মেনশন করে সেই অনুযায়ী টাইমিং মেনশন করে আপনারা উঠবেন। নাহলে কিন্তু ওরা অনেক টাকা চেয়ে বসে, মানে এমন চাইবে সেটা মানে এর বাইরে, বাজেটের বাইরে। আমরা এই সুলিমান ঘাট 17 নম্বর এখান থেকে শিকারা রাইড করেছিলাম। আপনারা এখানে এসে কথা বলে দেখতে পারেন। এবার আমরা চললাম টিউলিপ গার্ডেনের দিকে। এই ডাল লেকের সামনে দিয়ে রাস্তায় গিয়ে
টিউলিপ কাছেই ছিল, তাই তাড়াতাড়ি চলে গেছি আমরা। এটা হচ্ছে টিউলিপ গার্ডেন। টিউলিপ গার্ডেন হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন নামে পরিচিত। এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই টিউলিপ গার্ডেন। ৭৪ একর জায়গা নিয়ে এই টিউলিপ গার্ডেন রয়েছে। আর আমরা এই 2025-এ গেছি, এই সময় 1.7 মিলিয়ন টিউলিপ এখানে দেখানো হচ্ছে এবং 73+ ভ্যারাইটিস টিউলিপ এখানে রয়েছে। তো টিউলিপ গার্ডেনের একটা টিকিট ফেয়ার আছে, এখানে 75 টাকা করে টিকিট নেয় সবার জন্য, আর 12 বছরের নিচে বাচ্চাদের 30 টাকা। আপনারা এই টিকিট আগের থেকে কেটে নিলে খুব ভালো হয়। ট্র্যাভেল মাই কাশ্মীরে গিয়ে অনলাইনে এখন টিকিট কাটার ব্যবস্থা আছে, আপনারা আগের থেকে কেটে নেবেন যেদিন যাবেন বা তার আগের দিন বা দুদিন আগে। তাহলে লাইন যদি থাকে সেই লাইনটা আপনাদের দিতে হবে না, নাহলে সিজনে কিন্তু প্রচুর ভিড় হয়। অ্যাকচুয়ালি এটা 3rd উইক অফ মার্চ থেকে শুরু হয় মোটামুটি, আর এপ্রিলের মাঝামাঝি মোটামুটি 20 থেকে 25 দিনের ওপর এটা লাস্ট করে। এটা টোটালটাই ডিপেন্ড করছে ওয়েদারের ওপর। কখনো কখনো ওয়েদারের জন্য মার্চের এন্ডিং হয়ে যায় বা এপ্রিলের থেকে আরেকটু পিছিয়ে যায়, আর কখনো কখনো মার্চের 20-22 তারিখ থেকে শুরু হয়ে এপ্রিলের 15-র মধ্যে শেষ হয়ে যায়। তো সেইভাবে আপনারা প্ল্যান করবেন, চেষ্টা করবেন এপ্রিলের প্রথম দিকে হলে একদম ঠিকঠাক থাকে। সে সময় ওয়েদারের ব্যাপারটাও হয় না, আর টিউলিপটা একদম মাঝামাঝি সময় থাকার জন্য ওই 20 দিনের মাঝে মানে 10 দিনে থাকলে টিউলিপগুলো ভালো হয়। তো দেখুন আমরা কি সুন্দর টিউলিপ ফুল আমরা দেখেছি বিভিন্ন রঙের। আমাদের এই টিউলিপটা যেন কাশ্মীরের একটা আলাদা মাত্রা দিয়ে দিয়েছে ট্যুরের। তো আপনারা উপভোগ করতে থাকুন। অ্যাকচুয়ালি আমরা যে প্ল্যানটা করেছি, এই প্ল্যানে গেলে আপনাদের একটা দিন সেভ হয়ে যাবে, কারণ ওরা অ্যাকচুয়ালি জম্মু থেকে শ্রীনগর পৌঁছাতে একটা দিন নিয়ে আপনাদের হোটেলে রেখে দেবে। হোটেলে সারাদিনের রেস্ট, যেহেতু 2.5 দিন ধরে ট্রেনে যায় মানুষ, তাই ওটা লাগে, অসুবিধা হয় না। কিন্তু আমরা তো রেস্ট নিতেই এসেছি, তাই আমাদের লাগেনি। আমাদের এদিকে রাজধানী চড়াও হলো আরামসে, আবার IRCTC রুমে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আবার দিল্লি ঘোরাটা হলো। আবার সুন্দর শর্ট মানে ব্রেক করে করে আসাতে আমাদের কাশ্মীরে অতটা কষ্টও হয়নি। আমরা 3 ঘন্টা মতো, উধমপুর থেকে 3.5 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 4 ঘন্টা আপনারা কাশ্মীর পৌঁছে যেতে পারবেন। তো সেখানে ঘরে ঢুকে মোটামুটি ঘন্টাখানিক ফ্রেশ হয়ে নিলেই আপনারা ঠিকঠাক থাকবে। তো চেষ্টা করুন ওই দিনেই কভার করে দেওয়া, তাহলে একটা দিন অন্তত লোকাল সাইট সিনের জন্য আপনাদের বেঁচে যাবে খরচা। তো আমরাও তাই করেছিলাম। আমরা ওই 9:30টার দিকে আমরা হোটেলে ঢুকেছি, 10:30 পৌনে 11টার দিকে আমরা বেরিয়ে গেছি ফ্রেশ হয়ে, দিয়ে আমরা ভ্রমণ করছি। তাতে কী হয়েছে, আমাদের একটা দিন বেঁচে গেছে, আমরা ঘুরতেও পেরেছি। আর আমাদের যা যা খরচা হয়েছে সেটা পরে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আপাতত টিউলিপ ফুলের সৌন্দর্য উপভোগ করতে থাকুন। আমাদের এই কাশ্মীর ট্যুরের প্রথম পর্ব কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন, আর এরকম কন্টেন্ট দেখার জন্য আমাদের চ্যানেল ডিজি ট্যুর উইথ প্রশান্ত সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ আপনাদের সকলকে দেখার জন্য।